আজকের ঘটনা দুটি বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের। আজকের যে দুটি ঘটনা আপনাদের আমি শোনাবো, সেই দুটি ঘটনাই গ্রামের ভয়ঙ্কর ঘটনা। আমি আশা করি ঘটনা দুটি আপনারা শুনলে আপনাদের শরীর শিহরিত করে দেবে। আমার নাম নাদিম। আমি একজন সাধারণ মানুষ, জীবিকার জন্য পরিশ্রম করি। জীবন আমাকে অনেক রকম দিন দেখিয়েছে, কখনো সুখের মুহূর্ত, আবার কখনো এমন কঠিন সময় যে শ্বাস নেওয়ারও কষ্টকর লাগত। আমি একটি ছোট গ্রামের মানুষ, যেখানে বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে, কিন্তু আমি আমার ভাগ্য অন্য কোনো পথে চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার বাবাও একজন কৃষক ছিলেন, আর ছোটবেলায় আমি তার সাথে মাঠে কাজ করতে করতে বড় হয়েছি। তিনি ছিলেন মাটির সাথে জড়িত একজন মানুষ। সকাল হলে মাঠে যেতেন, সন্ধ্যায় ফিরে আসতেন, কিন্তু আমার কৃষিকাজে তেমন আগ্রহ ছিল না। আমি ছোটবেলা থেকেই এমন কিছু করার স্বপ্ন দেখতাম, যেখানে আমাকে অন্যের উপর নির্ভর করতে না হয়। বড় হওয়ার পর আমি দেখলাম গ্রামে কাঠের ব্যবসা অনেক লাভজনক। ঘর নির্মাণ, আসবাবপত্র তৈরি, সবকিছুর জন্য কাঠের চাহিদা সবসময় থাকে। কিন্তু সমস্যা ছিল, গ্রামের কাছাকাছি গাছ খুব কম ছিল, আর যেগুলো ছিল সেগুলো আগেই শেষ হয়ে গিয়েছিল, বা সরকার সেগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তাই আমি ভাবলাম, যদি গ্রামের বাইরে এমন কোনো জায়গায় করাতকল বসাতে পারি যেখানে ঘন জঙ্গল আছে, তাহলে সস্তায় কাঁচামাল পাওয়া যাবে এবং ভালো লাভও হবে। এই সিদ্ধান্ত নেওয়ার সহজ ছিল না। সবাই আমাকে মানা করেছিল, এমন নির্জন জায়গায় ব্যবসা করা বিপজ্জনক হতে পারে, কিন্তু আমি আমার জিদ ছাড়িনি। অনেক কষ্টের পর আমি গ্রামের 2 মাইল দূরে একটি পরিত্যক্ত জায়গায় আমার করাতকল বসালাম। সেখানে জঙ্গল এতটাই ঘন ছিল যে বড় বড় গাছের কারণে সূর্যের আলো ঠিকমতো মাটিতে পৌঁছাতে পারত না। আমার স্ত্রী ও 2 সন্তান গ্রামেই থাকে। আমি বেশিরভাগ সময় করাতকলেই কাটাই, শুধু প্রয়োজন হলে বাড়ি যাই। আমার ছোট ভাই শহরে একটি দোকান চালায়, আর আমার বাবা এখন বৃদ্ধ হয়ে গেছেন। আমার বাবা সব সময় আমাকে বলতেন আমি যেন এই কাজ ছেড়ে অন্য কোনো ব্যবসা করি, কিন্তু আমি বারবার তার কথা এড়িয়ে যেতাম। এই কাজটা সহজ ছিল না। কাঠ কাটার জন্য শ্রমিক পাওয়া খুব কঠিন ছিল, কারণ বেশিরভাগ মানুষই এই নির্জন জায়গায় রাতে থাকতে ভয় পেত। যারা কাজ করতে আসতো তারা বেশি দিন থাকতো না, দ্রুতই চলে যেত। শেষে একজন মানুষ, হানিফ, আমার সাথে স্থায়ীভাবে কাজ করতে শুরু করলো। সে ছিল শক্ত মনের মানুষ, খুব বেশি কথা বলতো না, শুধু কাজ করত আর ঘুমিয়ে পড়তো। আমরা দুজনই সেই করাতকলের পাশের একটি ছোট ঝুপড়িতে থাকতাম। ব্যবসাও খুব ভালো চলছিল না। কখনো মনে হতো এই সিদ্ধান্তই ভুল ছিল, কিন্তু এখন আর পিছিয়ে যাওয়ার পথ ছিল না। জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে পাঠানো খুব কষ্টের ছিল। কখনো ক্রেতারা সময় মতো টাকা দিত না, আবার কখনো মেশিন নষ্ট হয়ে যেত। এই দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে অদ্ভুত দিন। সকাল থেকে আবহাওয়া কেমন অস্বাভাবিক ছিল। মেঘে ঢাকা আকাশ, বাতাসে এক অদ্ভুত ঠান্ডা, যেন বৃষ্টি নামবে। সব সময়ের মতো আমি দিন শুরু করলাম, কিন্তু একটা জিনিস অদ্ভুত লাগছিল। আজ জঙ্গলে একবারে নীরবতা। সাধারণত পাখির ডাক শোনা যায়, কিন্তু আজ সম্পূর্ণ শুনশান। দুপুরবেলা হানিফ বলল তাকে গ্রামে যেতে হবে কিছু জরুরি কাজে। আমি তাকে না করিনি, শুধু বলেছিলাম তাড়াতাড়ি ফিরে আসতে। তার যাওয়ার পর আমি কাজ চালিয়ে গেলাম। দিন গড়িয়ে সন্ধ্যা নামল। সূর্য ডোবার পর জঙ্গল আরো ভয়ঙ্কর লাগতে লাগলো। আমি মেশিন বন্ধ করে কিছু রুটি খেয়ে ঘুমাতে গেলাম। গভীর ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ আমাকে দেখছে। আমি চমকে চোখ খুললাম, আর যা দেখলাম তাতে আমার পুরো শরীর থেকে প্রাণ যেন বেরিয়ে গেল। করাতকলের পাশে একজন মানুষ দাঁড়িয়েছিল।
সে সম্পূর্ণ সাদা পোশাক পরা ছিল। তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু সে নীরবে দাঁড়িয়ে ছিল। আমার হৃদয় জোরে জোরে ধড়ফড় করতে লাগলো। এ কে ছিল? এখানে কিভাবে এলো? আর সে এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে কেন? আমার শরীরের ভেতর দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। করতকলের হলদে আলোতে সে মানুষটি স্থিরভাবে দাঁড়িয়েছিল, কোনো নড়াচড়া নেই। তার লম্বা সাদা পোশাক মাটি পর্যন্ত নেমে এসেছে, আর আলোতে তার কাপড়ের উজ্জ্বলতা আরো বেড়ে গিয়েছিল। রাতের এই গভীর সময়ে চারপাশে শুধু ঘন জঙ্গল, আর আমি একা। এই অবস্থায় তার উপস্থিতি খুব অস্বাভাবিক লাগছিল। প্রথমে আমি চুপচাপ শুয়ে রইলাম, চোখ না সরিয়ে তাকিয়ে থাকলাম। ঘুম পুরোপুরি ভাঙেনি, কিন্তু বুকের ধড়ফড় এত বেড়ে গিয়েছিল যেন বুক ফেটে বেরিয়ে আসবে। আমি মাথায় ভাবতে লাগলাম, এ কি হতে পারে? তখন হঠাৎ আমার মনে হলো হানিফ। হ্যাঁ, এ তো হানিফই হতে পারে। হয়তো সে রাতে দেরিতে ফিরে এসেছে এবং করতকলের পাশে দাঁড়িয়ে আছে। হয়তো আমাকে ডাকতে চাইছে না, বা কোনো গভীর চিন্তায় আছে। আমি পাশ ফিরে শরীর সোজা করলাম এবং ডাক দিলাম, হানিফ, কখন এলে? কিন্তু কোনো উত্তর এলো না। সে আগের মতোই স্থির দাঁড়িয়ে রইল, যেন আমার কথা শুনতেই পায়নি। আমার একটু অদ্ভুত লাগলো, কিন্তু ভাবলাম হয়তো বাতাসের শব্দে আমার কথা চাপা পড়ে গেছে। আমি আবার একটু জোরে বললাম, ও হানিফ, ওখানে কি করছিস? এইবারও কোনো উত্তর নেই, কোনো নড়াচড়া নেই, যেন আমি কোনো দেওয়ালের সাথে কথা বলছি। এখন আমার একটু রাগও হতে লাগলো। আমি ঘুম থেকে উঠেছি, আর এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই। আমি বিছানা থেকে উঠে ল্যাম্পের আলো একটু বাড়ালাম, যাতে তার মুখ পরিষ্কার দেখা যায়। কিন্তু আলো বাড়ানোর পরেও তার মুখ ঝাপসা রয়ে গেল। এটারও অদ্ভুত হয়ে গেল। আমি ভেজা কাপড়টা ঠিক করে তার দিকে এগিয়ে যেতে লাগলাম। খালি পায়ে মাটিতে পা পড়তেই ভেজা মাটির ঠান্ডা শব্দ হলো। আমি আবার বললাম, কিছু তো বল। এভাবে শুধু দাঁড়িয়ে থাকবে? কিন্তু এখনো সেই একই নীরবতা। এবার আমার পা থেমে গেল, আমার ভেতরে তীব্র অস্থিরতা শুরু হলো। আমি ভাবলাম, হানিফের হয়তো ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে, আজ হয়তো কোনো সমস্যায় পড়েছে। কিন্তু ঠিক তখনই আমার মাথায় আরেকটা চিন্তা এলো, যদি এটা হানিফ না হয়। এই চিন্তা আসতেই আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, এটা হয়তো সাধারণ কিছুই হবে। কিন্তু আমার মন শান্ত হলো না। আমি আর এক কদমও এগোতে পারলাম না, শ্বাস ভারী হয়ে আসছিল। আমি শেষবারের মতো একটু হাসি দিয়ে বললাম, হানিফ ভাই, বন্ধ কর, আর মজা করিস না, ভেতরে চল, ঠান্ডা লাগছে। কিন্তু পরের মুহূর্তেই যা হলো তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সেই মানুষটি যেই হোক না কেন সেখানেই দাঁড়িয়ে রইল, কিন্তু এবার ধীরে ধীরে তার মাথায় এক পাশে ঝুঁকতে শুরু করলো, যেন আমাকে গভীরভাবে দেখছে। আমার শরীর ঘামে ভিজে গেল। আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, এটা আসলে কে? আর এর চোখ কেন দেখা যাচ্ছে না? আমার শ্বাস এলোমেলো হয়ে গেল, হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যেন বুক ফেটে বেরিয়ে আসবে। আমি বারবার নিজেকে বোঝাতে চাইলাম, এটা শুধু আমার কল্পনা, কিন্তু বাস্তবতা আমার সামনেই দাঁড়িয়েছিল। সাদা পোশাকে মোড়ানো এক মানুষ, যে না কথা বলছে না নড়ছে, শুধু নীরবে করাতকলের পাশে দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি ভালোভাবে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু তার মুখ স্পষ্ট ছিল না। আলোতে শুধু দেখা যাচ্ছিল তার পুরো শরীর সাদা। তার হাতও দেখা যাচ্ছিল না, যেন শরীরের সাথে মিশে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, তার মাথা ধীরে ধীরে একপাশে ঝুঁকে যাচ্ছিল, যেন সে আমাকে খুব মন দিয়ে দেখার চেষ্টা করছে। এটা কিভাবে সম্ভব?
কোনো মানুষ যদি মাথা ঝুঁকায়, তার কাঁধও স্বাভাবিক মানুষের মতো নিচে ঝুঁকে যায় না, কিন্তু এর ক্ষেত্রে এমন কিছুই হচ্ছিল না। এর মাথা অস্বাভাবিকভাবে ডান দিকে ঝুঁকতে শুরু করলো, কিন্তু শরীরের বাকি অংশ একটুও নড়ল না। আমার ভেতরে শীতল কাঁপুনি বয়ে গেল। আমি এক পা পিছিয়ে গেলাম। মাটিতে আমার খালি পায়ের শব্দ হালকা করে গুঞ্জন তুলল। আর ঠিক সেই মুহূর্তে সেই মানুষটি হঠাৎ একেবারে সোজা হয়ে গেল, যেন কেউ টেনে তাকে আবার দাঁড় করিয়ে দিল। আমার মনে হলো হয়তো কোনো চোর হবে যে কাঠ কাটতে এসেছে আর ধরা পড়ার ভয়ে কিছু বলছে না। কিন্তু আবার নিজেকেই বললাম, চোররা কখনো এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকে না। তারা সঙ্গে সঙ্গে পালিয়ে যায় বা কথা বলে কোনো অজুহাত দেয়। এবার আমি আর সহ্য করতে পারলাম না। সাহস করে আমি কাঠ কাটার বড় কুড়ালটা তুলে জোরে বললাম, দেখো ভাই, যদি মজা করো তাহলে বন্ধ করো। আমি মজা করার মুডে নেই। যদি চোরও হও চুপচাপ চলে যাও, না হলে আমার হাত থেকে বাঁচবে না। কিন্তু উত্তর এলো সেই একই নীরবতা। সে এখনো একদম স্থিরভাবে দাঁড়িয়েছিল। হালকা বাতাস তার সাদা পোশাক একটু নাড়িয়ে দিচ্ছিল, কিন্তু তার শরীরে কোনো নড়াচড়া ছিল না, না শ্বাসের শব্দ, না কোনো হালচাল। এই মুহূর্তে আমার বুঝতে দেরি হলো না, এটা কোনো সাধারণ কিছু নয়। আমি কুড়াল হাতে ধীরে ধীরে পেছনে যেতে লাগলাম। আমার মন বলছিল এখনই ঝুপড়িতে গিয়ে দরজা বন্ধ করে ফেল, কিন্তু আমার পা যেন মাটির সাথে আটকে গিয়েছিল। আমি নড়তে পারছিলাম না। হঠাৎ সে নড়ে উঠল এক ঝটকায়। কোনো শব্দ ছাড়াই সে দুই পা আমার দিকে এগিয়ে এলো। আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, গলা শুকিয়ে গেল। মনে হলো শরীর থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। আমি পিছিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার পা কাদায় আটকে গেল। আমি হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম। কুড়ালটা পাশে পড়ে গেল আর আমি খালি হাতে মাটিতে পড়ে রইলাম। আমি মাটিতে পড়েছিলাম আর তার দিকে তাকিয়েছিলাম। এখন সে আগের চেয়েও বেশি কাছে চলে এসেছে। আমি প্রথমবার তার মুখ স্পষ্টভাবে দেখার চেষ্টা করলাম, কিন্তু সেখানে কিছুই ছিল না। যেখানে মুখ থাকা উচিত ছিল সেখানে শুধু গভীর কালো অন্ধকার, যেন কেউ পুরো মাথা কালো রঙে ঢেকে দিয়েছে। মনে হচ্ছিল মুখের জায়গায় একটা শূন্য গর্ত, এক অন্ধকার গহ্বর যা আমাকে গিলে ফেলতে প্রস্তুত। আমার শরীরের ওপর যেন বিদ্যুৎ বয়ে গেল। আমি মাটি থেকে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু হাত কাদায় পিছলে যাচ্ছিল। হৃদস্পন্দন এত দ্রুত ছিল যে কানে শুধু নিজের শ্বাসেই শব্দ শোনা যাচ্ছিল। তারপর সে চলতে শুরু করলো, কিন্তু তার পা মাটিতে পড়ছিল না। মনে হচ্ছিল সে মাটি থেকে প্রায় 2 ইঞ্চি ওপরে ভেসে চলছে। কোনো শব্দ ছাড়াই সে আমার দিকে এগিয়ে আসছিল, যেন বাতাসে ভাসছে। আমি নড়ার সব চেষ্টা করলাম, নিজেকে উঠানোর চেষ্টা করলাম, কিন্তু ভয়ে আমার শরীর অবশ হয়ে গিয়েছিল। হঠাৎ আমার পেছন থেকে কেউ আমার হাত ধরে ফেলল। আমি চমকে পেছনে ঘুরলাম আর আমার চিৎকার বেরিয়ে আসতে লাগলো। এটা ছিল হানিফ। সে দৌড়ে এসেছিল। তার মুখে ভয় স্পষ্ট ছিল। সে খুব জোরে হাঁপাচ্ছিল। সে আমাকে টেনে তুলল এবং বলল, দৌড় নাদিম, দৌড়, এখান থেকে পালা। আমি কাঁপতে কাঁপতে আবার সেই সাদা পোশাকধারীর দিকে তাকালাম, কিন্তু সেখানে এখন আর কেউ ছিল না। যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে শুধু ভেজা মাটি, যেন সেখানে কেউই ছিল না। আমি থরথর করে কাঁপছিলাম। শ্বাস নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। মাথায় হাজারো প্রশ্ন ঘুরছিল। এটা কি ছিল? কোথায় গেল? আর হানিফ কিভাবে জানল আমি বিপদে আছি? কিন্তু তখন এসব প্রশ্নের উত্তর ভাবার সময় ছিল না। হানিফ আমাকে প্রায় টেনে নিয়ে ঝুপড়ির দিকে দৌড়াতে লাগলো, কিন্তু আমরা জানতাম না আমাদের ভয় এখনো শেষ হয়নি। এটা শুধু শুরু ছিল। হানিফের হাতের শক্ত চেপে ধরা আমার কবজিতে ব্যথা হচ্ছিল। আমি এই ঝুপড়িতে পৌঁছাতে চাচ্ছিলাম, এমন একটা নিরাপদ জায়গা যেখানে এই ভয়ঙ্কর মুহূর্ত নিয়ে ভাবার আগে
নিজেকে সামলাতে পারি। আমরা প্রায় দৌড়ে ঝুপড়িতে পৌঁছালাম। হানিফ জোরে দরজা বন্ধ করলো এবং ভেতর থেকে খিল লাগিয়ে দিল। আমি তখন হাঁপাচ্ছিলাম, শরীর ঘামে ভিজে যাচ্ছিল আর হৃদস্পন্দন এত দ্রুত ছিল যে মনে হচ্ছিল বুক ফেটে বেরিয়ে আসবে। আমি কাঁপা কণ্ঠে বললাম, হানিফ তুমি কি করছো? তুমি তো গ্রামে গিয়েছিলে তাই না? হানিফ আমার দিকে তাকালো। তার মুখেও গভীর ভয়ের ছাপ ছিল, তার শ্বাসও এলোমেলো, যেন অনেক দূর দৌড়ে এসেছে। সে বলল, নাদিম, আমার কিছু ঠিক লাগছিল না, তাই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু যখন মেশিনের কাছে পৌঁছালাম তখন দেখি তুমি মাটিতে পড়ে আসো। হানিফ হঠাৎ চুপ হয়ে গেল, দেয়ালের দিকে তাকিয়ে রইল, যেন কিছু মনে পড়ে গেছে। সে যেন কোনো ভয়ঙ্কর কথা আবার বলতে চাচ্ছিল না। আমি আবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে হানিফ, বলো। তার চোখে তখন আতঙ্ক স্পষ্ট ছিল। সে কষ্ট করে বলল, ওই সাদা পোশাকধারী সে তোমার কাছে ঝুঁকেছিল, যেন কিছু পড়ছিল। এই কথা শুনে আমার পুরো শরীর কেঁপে উঠল, মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি বলছো তুমি? হানিফ মাথা নাড়ল। আমি ভালোভাবে শুনতে পাইনি, কিন্তু যখন তোমাকে ডাকলাম তখন সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল, যেন মাটির নিচে ঢুকে গেল। ঝুপড়ির ভেতর এক গভীর নীরবতা নেমে এলো। আমি আমার হাতের তালুর দিকে তাকালাম, ঘামে ভেজা। এটা কি ছিল? কোনো জিন, ভূত, নাকি আমার কল্পনা? কিন্তু হানিফও তো এটা দেখেছে, সে নিজের চোখে সব দেখেছে। এটা কল্পনা হতে পারে না। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে করাতকলের শব্দ ভেসে এলো। আমার মাথা যেন শূন্য হয়ে গেল। আমরা দুইজন একে অপরের দিকে তাকালাম। আমাদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। করাতকল তো বন্ধ ছিল, আমরা নিজেরাই ভেতরে আছি। তাহলে এই শব্দ আসছে কোথায় থেকে? আওয়াজটা কিভাবে চলছিল? প্রথমে হালকা ছিল, যেন কেউ মেশিনটাকে ধাক্কা দিয়েছে। তারপর ধীরে ধীরে সেটা বাড়তে লাগলো, যেন কেউ ঠিকমতোভাবে সেটাকে চালু করে দিচ্ছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। হানিফের হাত কাঁপতে লাগলো। সে বলল, এটা কিভাবে সম্ভব? আমি কাঁপা গলায় বললাম, হানিফ, আমার কাজ শক্ত করে ধরল, বাইরে যাওয়ার চেষ্টা করবি না। কিন্তু আমার মাথা পুরো শূন্য হয়ে গিয়েছিল। করাতকলের অস্বাভাবিক আওয়াজ, সেই সাদা পোশাকধারী আর হানিফের হঠাৎ ফিরে আসা, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন এটা কোনো ভয়ঙ্কর পরিকল্পনার অংশ। আমি বললাম, হানিফ, আমাদের এখানে থাকা ঠিক না, এখনই চলে যেতে হবে। হানিফ মাথা নাড়ল, না, এখন বাইরে যাওয়া বিপজ্জনক, ফজর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আবার বললাম, কিন্তু এই আওয়াজ? হানিফ শক্ত করে আমার হাত ধরল। চুপ করে বসো। আমি কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লাম। করাতকলের শব্দ এখন আরো জোরে প্রতিধ্বনি করতে লাগলো। আমার কান ভরে যাচ্ছিল সেই ভয়ঙ্কর শব্দে। তারপর হঠাৎ সবকিছু থেমে গেল। একবার নীরবতা নেমে এলো, একদম যেন কেউ সুইচ অফ করে দিয়েছে। আমি অবাক হয়ে তাকালাম। মেশিন বন্ধ, কোনো শব্দ নেই, যেন কিছুই হয়নি। কিন্তু আমি জানতাম কিছু একটা ছিল। আমরা দুইজন চুপচাপ বসে রইলাম, ঘামে ভিজে। রাত যেন থমকে গেছে। আমি ধীরে হানিফের কাপা হাত ধরলাম এবং ফিসফিস করে বললাম, এই জায়গা আর থাকার মতো না, সকাল হলেই আমাদের চলে যেতে হবে। হানিফ মাথা নিচু করে সম্মতি দিল, কিন্তু তার চোখে সেই একই ভয় ছিল যা আমার চোখেও ছিল সেই রাতে। আমরা আর কোনো কথা বলিনি, শুধু নীরবে বসে রইলাম সে অদৃশ্য ভয়ের ছায়ার মধ্যে যা আমাদের চারপাশে ছিল। রাত কেটে গেল, কিন্তু সেই মুহূর্তটা আমার ভেতরে চিরদিনের জন্য আটকে রইল। এরপর আমরা সেই করাতকল ছেড়ে দিয়েছিলাম। অনেক বছর হয়েছে আজ আমি মুদি দোকান খুলেছি। তো এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। তো লিসেনার্স, ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমরা পরের ঘটনায় চলে যাব। একটি ছোট গ্রামে বসবাসকারী এক ছেলের ঘটনা, যার সাথে এমন ঘটনাটি ঘটেছিল যা তার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছিল। আমার নাম আকাশ।
আমি একটি ছোট গ্রামের বাসিন্দা। আমাদের গ্রাম নদীর তীরের কাছাকাছি অবস্থিত, যেখানে এক পাশে রয়েছে ক্ষেতের সারি, অন্য পাশে মাইলের পর মাইল বিস্তৃত বনভূমি। কিন্তু সবাই একে অপরকে চেনে, যেন একটি বড় পরিবার। আমাদের জীবন ছিল খুবই সাধারণ। গ্রামে সকাল শুরু হয় আজানের শব্দে, আর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে জীবন ধীর হয়ে যায়। আমি আমার পরিবারের একমাত্র ছেলে। আমার 3 বোন, রাবেয়া, তানজিলা এবং শাহানাজ, যারা আমার চেয়ে বড় এবং সবসময় মাকে সাহায্য করত। আমার বাবা, যাকে সবাই মাস্টার রাশিদ বলে ডাকত, একজন সরকারি স্কুলের শিক্ষক ছিলেন। তার অবসরের বেশি সময় হয়নি, কিন্তু এখনও গ্রামের মানুষের কাছে তিনি অত্যন্ত সম্মানিত একজন মানুষ। তিনি ছিলেন খুবই ভালো এবং নরম হৃদয়ের মানুষ। তাই আমার পড়াশোনার ব্যাপারে কখনো কঠোরতা দেখাননি। আমি 10ম শ্রেণীর পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। বাবা জানতেন আমি হয়তো বেশি পড়াশোনার জন্য উপযুক্ত নই, তাই কখনো জোর করেননি। তিনি বলতেন, আকাশ, জ্ঞান দরকার, কিন্তু সব জ্ঞান বইয়ের মধ্যে থাকে না, জীবনও মানুষকে শেখায়। অবসর নেওয়ার পর বাবা কিছু টাকা পান। বাড়িতে আলোচনা শুরু হলো, এখন কি করা যায়। বোনদের বিয়ের দায়িত্ব ছিল, আর আমারও কোনো নির্দিষ্ট ভবিষ্যৎ ছিল না। বাবা একদিন শান্তভাবে বললেন, তুমি তো চাকরি পাবে না, চলো কিছু ছোট ব্যবসা করি, যাতে তোমারও দায়িত্ববোধ আসে আর ঘরেও কিছু সহায়তা হয়। প্রথমে আমরা দুধের দোকান শুরু করেছিলাম, কিন্তু তা সফল হয়নি, কারণ গ্রামে প্রায় প্রতিটি ঘরেই গরু ও মহিষ ছিল। দুধ বিক্রি করা ছিল যেন নদীর পাশে পানি বিক্রি করার মতোই। একদিন আমাদের দোকানে একজন পুরনো গ্রামের মানুষ রেজওয়ান এলো, যিনি এখন একটি কোম্পানিতে চাকরি করতেন। তিনি বললেন, আকাশ, তুমি মিষ্টির দোকান কেন খোলো না? গ্রামে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান থাকে। মানুষ শহর থেকে মিষ্টি আনে, তুমি ভালো মানের মিষ্টি রাখলে গ্রাহক তোমারই হবে। সাথে সিঙ্গারা, কোল্ড ড্রিঙ্কস রাখো, সন্ধ্যায় ভালো বিক্রি হবে। এই পরামর্শ আমাদের ভালো লাগলো। বাবার সঙ্গে আলোচনা করে গ্রামের বড়দের পরামর্শ নিয়ে আমরা কাঁচা রাস্তার পাশে একটি ছোট দোকান তৈরি করলাম। দোকানের নাম রাখা হলো রাশিদ সুইটস অ্যান্ড স্ন্যাক্স। বাবা নিজে মিষ্টি বানাতেন, বিশেষ করে গোলাপজাম, বালুশাহী, রসগোল্লা তার বিশেষ পরিচিতি হয়ে উঠল। মানুষ বলতে শুরু করলো, মাস্টার সাহেবের হাতে স্বাদ আছে। গ্রামের ভেতরে ছোট ছোট বিষয়, মানুষের কথা, সবকিছু ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। আমরা বুঝতে পারলাম, কাজে সততা থাকলে গ্রামের মানুষ মন থেকে সমর্থন দেয়। সন্ধ্যায় বাবা দোকানে এসে মাল দেন, আড্ডা হয়, ক্রেতারা আসে, আর মাঝে মাঝে পুরনো দিনের স্মৃতিও উঠে আসে। আমি প্রায় মনে করি সেই দিনগুলোর কথা। মা যখন সকালবেলা দুধ গরম করতেন, বোনেরা স্কুলের প্রস্তুতিতে ব্যস্ত থাকত, আর বাবা সাইকেলে স্কুলে যেতেন। যে স্কুলে এখন তিনি দোকানের জন্য জিনিস নিয়ে আসেন। ঘরে ভালোবাসা ছিল, কিন্তু নীরবতাও ছিল। মা সব সময় আমার বোনদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকতেন। ভালো সম্বন্ধ না পাওয়ায় দুশ্চিন্তা বাড়ত, কারণ গ্রামের রীতিনীতির চাপ অনেক কিছুই চাপা দিয়ে রাখে। আর আমি শুধু চাইতাম আমি যেন কিছু হতে পারি, মানুষ যেন আমাকে কাজের মানুষ হিসেবে চেনে। দোকানের সফলতা আমার ভেতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস তৈরি করছিল। সে আত্মবিশ্বাস আমাকে ভরিয়ে দিয়েছিল। এখন আমি অনেক বেশি খুশি থাকতে শুরু করলাম। সন্ধ্যায় দোকানের বাইরে লাইট লাগানো হলো, ভেতরে বসার জন্য একটা চেয়ার, ক্যাশ বক্স, আর পেছনে সব মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজ রাখা হলো। যে রাতের ঘটনাটা ঘটেছিল, সেই দিনের শুরুটা ছিল একদম স্বাভাবিক। ফজরের সময় মা আমাকে ডেকে তুললেন। মা নাস্তা তৈরি করলেন, চা আর পরোটা। নাস্তার সময় বাবা বললেন, আজ রসগোল্লা বেশি বানাতে হবে, মাদ্রাসায় কারো একটি অনুষ্ঠান আছে। সন্ধ্যা পর্যন্ত দোকানের সব প্রস্তুতি শেষ হলো। মা কাপড় ধুতে লাগলেন। বোনেরা কোনো একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিল। তানজিলা পড়াশোনায় খুব আগ্রহী ছিল,
সে সব সময় রেডিও থেকে খবর শুনতো। রাবেয়া সবচেয়ে বেশি মাকে ঘরের কাজে সাহায্য করত। আমি সন্ধ্যায় দোকানে চলে এলাম। চেয়ারে বসে ক্রেতাদের অপেক্ষা করতে লাগলাম। সেই দিন গ্রামে খুব বেশি ভিড় ছিল না, মনে হলো কোনো বিশেষ দিনও নয়। একজন ছেলে এলো, নাম নাইম। সে প্রায় বাকি নিয়ে জিনিস নিত, তবে সময় মতো টাকা পরিশোধ করত। সে বলল, আকাশ ভাই, মেহমান এসেছে, আব্বা বাড়িতে নেই, একটু কোল্ড ড্রিঙ্কস আর আধা কেজি মিষ্টি দিন, কাল সকালে টাকা দিয়ে দেব। আমি কোনো দ্বিধা ছাড়াই তাকে সব দিয়ে দিলাম। সে ধন্যবাদ জানিয়ে চলে গেল। এখন আমি দোকানে বসে একা ছিলাম। রাত গভীর হয়ে আসছে, প্রায় রাত 11টার মতো বাজে। গ্রামে ওই সময় পুরো শুনশান নীরবতা নেমে আসে। আমার দোকানের আশেপাশে আর কোনো দোকান নেই, শুধু কাঁচা রাস্তা, এক পাশে ক্ষেত আর অন্য পাশে একটি পুরনো টিউবওয়েল, যা এখন অচল হয়ে পড়ে আছে। আমি চা বানালাম, কাপে ঢেলে চেয়ারে বসলাম। বাইরে অন্ধকার, বাল্বের আলো এখন খুব ম্লান হয়ে গেছে। এমন নীরবতা ছিল যে চায়ের চুমুকের শব্দেও স্পষ্ট শোনা যাচ্ছিল। হঠাৎ আমার কাঁধে কেউ হাত রাখলো। আমার হৃদয় স্পন্দন যেন থেমে গেল। আমি সঙ্গে সঙ্গে পেছনে ঘুরলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমার শ্বাস যেন আটকে গেল। চোখ অন্ধকার ভেদ করে চারপাশ খুঁজতে লাগলো। বাল্বের ম্লান আলো শুধু দরজা পর্যন্তই পৌঁছাচ্ছিল। কাঁধে হাত পড়ার অনুভূতি, আর তারপর সেখানে কাউকে না দেখা, এটা কোনো ভ্রম ছিল না। আমি ধীরে ধীরে চেয়ার থেকে উঠলাম। হৃদয় দ্রুত ধুকফুক করছিল। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো ভুল হয়েছে, হয়তো কোনো পোকা বা ক্লান্তির কারণে এমন মনে হয়েছে। আমি কাঁধ ঝাড়লাম, যেন কোনো অজানা ভার সরিয়ে দিচ্ছি। বাইরে তাকালাম, রাস্তা একদম ফাঁকা। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছিল। তারপর দোকানের ভেতরে চোখ বুলালাম, সবকিছু ঠিকঠাক। ক্যাশ বক্স বন্ধ, মিষ্টির বাক্স সাজানো, সিঙ্গারার থালা খালি, ফ্রিজের শব্দ স্বাভাবিক। আমি আমার চেয়ারে বসলাম এবং নিজেকে শান্ত করতে মোবাইল বের করে সময় দেখলাম 11:17। নিজেকে বললাম, আর 15 মিনিট, তারপর দোকান বন্ধ করে দেব, যেন কাউকে বিশ্বাস করাচ্ছি। চায়ের কাপটা হাতে নিয়েছি, তখনই দরজার কাছে হালকা শব্দ হলো। কেউ হাঁটছে, যেন খালি পায়ে, মাটির ওপর ধীরে ধীরে হাঁটার শব্দ। আমি সঙ্গে সঙ্গে দরজার দিকে তাকালাম। একটা ছায়া, হ্যাঁ, একটা ছায়ার মতো কিছু নড়াচড়া করতে দেখা গেল। আমি উঠে দরজার কাছে গেলাম। কে আছে? কোনো উত্তর এলো না। আমি একটু বাইরে বের হলাম, তখনই দেখলাম একজন মহিলা, হ্যাঁ, একজন মহিলা, মাথায় বড় একটা কালো ওড়না, গায়ে কালো পোশাক, ধীরে ধীরে দোকানের দিকে এগিয়ে আসছে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই থমকে গেলাম। এত রাতে এখানে কোনো মহিলা? আশেপাশে কোনো বাড়ি নেই, কোনো শব্দ নেই, কোনো সঙ্গী নেই। যতই সে কাছে আসতে লাগলো, আমার মনে প্রশ্নের শব্দ আরো বাড়তে লাগলো। আমি আবার বললাম, কিছু লাগবে আপনার? সে কোনো উত্তর দিল না। ধীরে ধীরে হাঁটতে থাকলো, এত ধীরে যেন সময় থেমে গেছে। তার হাঁটার ভঙ্গিতে কোনো অস্বাভাবিকতা ছিল না, শুধু খুব ধীর ছিল, যেন প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভাবছে নেবে কি না। সে দোকানের দরজায় এসে পৌঁছালো। আমার হৃদয়ের ধরফরানি যেন কানে বাজছিল। এখন সে আমার সামনে দাঁড়িয়ে, মাথায় ওড়না, মুখ অর্ধেক ঢাকা, কিন্তু চোখ, সেই চোখগুলো একদম স্থির। আমি ইতস্তত করে জিজ্ঞেস করলাম, জি, কিছু লাগবে? তখন সে প্রথমবার মুখ খুলল। জি লাগবে, গোলাপ জামুন আধা কেজি। তার কণ্ঠ ছিল ধীর, নরম, কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা। এমন কণ্ঠ যা কানে নয়, সরাসরি হৃদয়ে আঘাত করে। আমি নিজেকে সামলে পেছনে ঘুরে ডিব্বা খুললাম। হাত কাঁপছিল, কিন্তু আমি তা দেখাতে চাইনি। ডিব্বা থেকে মিষ্টি বের করে ওজন করে ব্যাগে রাখলাম। তারপর ঘুরে তাকালাম, কিন্তু তখন সে দোকানের ভেতরে চলে এসেছে। আমি থমকে গেলাম। এটা কিভাবে ভেতরে এলো? দরজার সামনে চেয়ার ছিল, কেউ এমনভাবে ঢুকতে পারে না। আমি বললাম, জি বোন। কথাটা শেষ হওয়ার আগেই সে মুহূর্তের জন্য একদম নিস্তেজ হয়ে গেল, যেন সময় থেমে গেছে। আমি আবার বললাম, টাকা? তখন সে ধীরে ধীরে চোখ তুলল, কিন্তু সেই চোখ
সেটা মানুষের চোখ ছিল না। সেখানে কোনো অনুভূতি ছিল না, না অবাক, না লজ্জা, না শূন্যতা, শুধু গভীর কালো মৃত নীরবতা। যেন কোনো কথা বলল না, শুধু আমার হাত থেকে মিষ্টির ব্যাগটা নিয়ে নিল ধীরে ধীরে, সেটাকে কাউন্টারের ওপর রাখলো। তারপর আবার আমার দিকে তাকালো, তার ঠোঁট নড়ল, যেন কিছু বলবে, কিন্তু কোনো শব্দ বের হলো না। এক মুহূর্তের জন্য মনে হলো তার চোখের কিনারা যেন অন্ধকার হয়ে যাচ্ছে বা ধোঁয়ার মতো কিছু দিয়ে ঢেকে যাচ্ছে। হঠাৎ সে মিষ্টির ব্যাগে হাত রাখলো, ধীরে ধীরে তার আঙ্গুল ঢুকিয়ে দিল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। প্রথমে আঙ্গুল, তারপর হাত, তারপর পুরো বাহু, যেন মিষ্টি নয়, কোনো কাদায় ভর্তি গর্ত, আর সে তাতে ডুবে যাচ্ছে। আমি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলাম, আবার খুললাম। কেউ নেই, ব্যাগ নেই, সেই মহিলা নেই, না কোনো পায়ের শব্দ, না কাপড়ের শব্দ, না দরজা খোলার চিহ্ন, শুধু নিস্তব্ধতা। সেই ভয়ঙ্কর নিস্তব্ধতা যা মানুষের কানের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয়। আমি দ্রুত পেছনে তাকালাম। দোকানের দরজা বন্ধ, চারপাশ নীরব, বাতাস থেমে গেছে, যেন সময় শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। আমি বুঝতে পারছিলাম আমার মাথা ঘুরছে। আমি চেয়ারে বসে রইলাম, হাত পা ঘামে ভিজে গেছে, হৃদয় স্পন্দন এত জোরে হচ্ছিল যে নিজের কানে শুনতে পাচ্ছিলাম। আমি দ্রুত তালা লাগালাম, লাইট বন্ধ করলাম এবং মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু গ্রামের কাঁচা রাস্তা আজ যেন অন্যরকম লাগছিল। প্রতিটি গাছের ডাল যেন কোনো হাতের মতো, প্রতিটি ক্ষেতের ছায়া যেন মাথা নিচু করে আমাকে দেখছে। আর যখন আমি গ্রামের প্রধান মোড়ের কাছে পৌঁছালাম, হঠাৎ সামনে থেকে সেই মহিলাকে আসতে দেখলাম। এবার তার মুখ স্পষ্ট ছিল। সেই মুখটা ছিল না কোনো মানুষের, না কোনো জিনের, শুধু একটা কালো ঝুলন্ত খুলি, যার মধ্যে শুধু চোখ ছিল, আর সেই চোখগুলো আমাকে দেখছিল। আমি মোটরসাইকেলের গতি বাড়িয়ে দিলাম এবং দম ধরে বাড়িতে ঢুকে পড়লাম। দরজা খুলতেই মা বলল, এত দেরি হলো কেন? আমার মুখে কোনো কথা ছিল না। আমি চুপচাপ ভেতরে চলে গেলাম। ঘরে এসে শুয়ে পড়লাম। শরীর ক্লান্ত ছিল, কিন্তু মন একদম জেগেছিল। ঘুম যেন আমাকে ছেড়ে কোথাও চলে গেছে। চোখ বন্ধ ছিল, কিন্তু চিন্তাগুলো জেগেছিল, অস্থির, অশান্ত। ওই মহিলা, তার নীরবতা, তার চোখ, সেই মুহূর্তগুলো যেন আমার আত্মায় গেঁথে গেছে। আমার জীবনে অনেক কিছু বদলেছিল, কিন্তু সেই রাতের পর কিছু একটা ভেতরেই চিরতরে বদলে গিয়েছিল। আমি সেই মিষ্টি আর কখনো বানাইনি, আর দোকানটাকেও আগের মতো চালাতে পারিনি। কারণ সেই রাতে যে জিনিসটা এসেছিল সেটা শুধু একজন মহিলা ছিল না, সে কোনো সাধারণ ক্রেতাও ছিল না। সে ছিল কোনো প্রশ্ন, বা হয়তো কোনো উত্তর। একটা কথা আমি নিশ্চিতভাবে জেনে গিয়েছিলাম, গ্রাম ছোট হতে পারে, কিন্তু তার অন্ধকার অনেক গভীর হয়। ঘটনা এখানেই শেষ, কিন্তু সেই প্রশ্ন, সেই নীরবতা, সেই অনুভূতি হয়তো এখনো আকাশের হৃদয়ে বেঁচে আছে। কিছু ঘটনা শুধু শোনা যায় না, অনুভব করা যায়। রাতের শেষ প্রহরে যখন নীরবতা কথা বলতে শুরু করে, যদি কখনো আপনি একা বসে থাকেন আর কাঁধে কারো হাত অনুভব করেন, পেছনে তাকানোর আগে একবার ভেবে নেবেন, কারণ যা চোখে দেখা যায় সবকিছুই মানুষ নয়। তো লিসেনার্স, এই ছিল আজকের 2টি ঘটনা। যদি ঘটনাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ঘটনা 2টির মধ্যে কোন ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং জানান কমেন্টের মাধ্যমে কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি ভয় দেখিয়েছে। আমরা আবার আসবো আরেকটি সত্যি দেশি এবং ভয়ঙ্কর ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আরেকটি ঘটনায় দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।